সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসে আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব, সেই টপিকসটির উপর যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টির উপর আরেকটি ক্লাস আমার হয়েছে। সেই ক্লাসটি অনলাইনে দেওয়া আছে, তোমরা আশা করি সেই ক্লাসটি ফলো করবে যারা দেখো না এখনও। আর আজকের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে যে আলোচনাগুলি করব, সেই আলোচনাগুলি আসলে গত ক্লাসের কিছুটা ধারাবাহিকতা এখানে থাকবে। আর প্রথম ক্লাসটা যারা ভালো করে অনুসরণ করেছো তাদের জন্য আজকের ক্লাসটা আরও সহজ হবে। তো ওখানে আমি অনেক কিছু আলোচনা করেছি, রেওয়া মিল সম্পর্কিত অনেক আলোচনা ওইখানে ছিল। রেওয়া মিল কী, রেওয়া মিলের তোমার বিভিন্ন বিষয়গুলি, যে বিষয়গুলি না জানলে আমাদের রেওয়া মিল অঙ্ক করা যাবে না, সেই নিয়মতান্ত্রিক কিছু আলোচনা ছিল অঙ্কের জন্য। যেহেতু এই অধ্যায়টা আসলে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট নয়, পুরোটাই ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট। তো এখানে আলোচনা করার আগে বেশ কিছু নিয়মকানুন আমাদের জেনেই অঙ্কে যেতে হবে। সেই পার্সপেক্টিভে আজকের যে আলোচনাটা করব, সেটা প্রথম ক্লাসটা যারা মিস করেছো তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবে। এই অধ্যায়ের উপর যে ক্লাসটা আমার আছে, নেটে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবে। আর যারা দেখে ফেলেছো তাদের জন্য একটু সুবিধা হবে আজকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা বিষয় তোমাদের এখানে বোর্ডে তুলে রেখেছি, যে সকল এন্ট্রিগুলো রেওয়া মিলে লিপিবদ্ধ হবে না। আসলে এই অধ্যায়ের বেশ কিছু কী ধরনের প্রশ্ন থাকতে পারে গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে রেওয়া মিল প্রস্তুত করে একটা খ অথবা গতে তো থাকবেই, কতে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। সেই ধরনের প্রশ্ন গত ক্লাসে আমি বলেছিলাম কী কী প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে খ এবং গ এবং ক, এই তিনটা বিভাগে কী ধরনের প্রশ্ন থাকবে সেটা গত ক্লাসে আমি বলেছিলাম। তো এর ভিতরে এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই আসার মতো একটি প্রশ্ন। সেই প্রশ্নটি এখানে তোমাদের বোর্ডে প্রথমে আমি আলোচনা করেছি যে এখানে বেশ কিছু আইটেম তোমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যেমন আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে হাতে নগদ অথবা ব্যাংক জমা, যদি সেটা প্রারম্ভিক হয়, মনে করো 1/1/2020 মনে করো এরকম নগদ, যদি হাতে নগদ এর অথবা ব্যাংক জমার যদি প্রারম্ভিক থাকে তাহলে সেটা কি অবশ্যই আসবে না। এটা একটা আমি ব্র্যাকেটে তুলে দিলাম, প্রারম্ভিক। তারপরে তোমার সমাপনী মজুদ, তোমরা হয়তো বুঝতে পারছো আজকে যে আলোচনাগুলি করবো আসলে খ এবং গতে কী ধরনের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের হেডিংয়ের আলোকে আমি আজকে আলোচনাগুলি করব এবং যদি সময় থাকে আমরা শেষে একটা রেওয়া মিল করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুদ, তারপর সম্ভাব্য দায় বা সম্পদ, সম্ভাব্য দায় অথবা সম্পদ যদি থাকে তাহলে সেটাও কি আসবে না। এখন এই যে ব্যাংক জমা, হাতে নগদ, সমাপনী মজুদ, সম্ভাব্য দায়, সম্পদ, এগুলি কিন্তু একটা পরিমাণ দেওয়া থাকবে। আমরা সেখানে এই পরিমাণের জায়গায় এই পরিমাণগুলো এখানে তুলব। মনে করো যে এখানে যে কোনো একটা পরিমাণ থাকবে, এখানে তো থাকবে না, আমরা এটা এখানে তুলব। তারপরে সমাপনী মজুদের একটা থাকবে, এরকম আমরা সমাপনী মজুদ তুললাম। তারপরে সম্ভাব্য দায় বা সম্পদের একটা পরিমাণ দেওয়া থাকবে, সেটা আমরা এখানে তুলব। তো শিক্ষার্থীরা, আর কি কি জিনিস? সমাপনী মণিহারি, তারপরে প্রাপ্য হিসাব, সমাপনী মণিহারি অথবা মণিহারি মজুদ হতে পারে, সমাপনী মণিহারি অথবা মণিহারি মজুদ, প্রাপ্য হিসাব, এই যে বিষয়গুলো। তারপর প্রদেয় হিসাবের যদি প্রারম্ভিক থাকে, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব যদি প্রারম্ভিক থাকে, প্রদেয় হিসাবের যদি প্রারম্ভিক 1/1/2020 মনে করো, এটা প্রারম্ভিক, মনে রাখবে। যদি প্রারম্ভিক থাকে তাহলে কিন্তু এটা আসবে না, এখানে রেওয়া মিলে যাবে না। ঋণ গ্রহণ বা ঋণ প্রদানের যদি প্রারম্ভিক থাকে, ঋণ
গ্রহণ অথবা প্রদান যদি প্রারম্ভিক থাকে তাহলে কি, তাহলে রেওয়া মিলে আসবে না এই আইটেমগুলো। প্রদেয় বিল, প্রাপ্য বিল, প্রদেয় বিল, প্রাপ্য বিল, প্রদেয় বিল, প্রাপ্য বিলেরও যদি প্রারম্ভিক দেওয়া থাকে তাহলে এগুলি আসবে না। তো এখানে তোমাদের একটু সহজ করে দেই, আসলে যে কোনো বিষয়ে যদি প্রারম্ভিক দেওয়া থাকে, যেমন হাতে নগদ থাকতে পারে, ব্যাংকে জমা থাকতে পারে। তারপরে এখানে দেখো আমি আরও কিছু আইটেম দিচ্ছি, যেমন প্রাপ্য হিসাবের এবং পদ্য হিসাবের এই যে বিষয়গুলো, যে 1 নম্বর এখানে একটা আছে, তারপরে প্রাপ্য হিসাবের আছে, ঋণ গ্রহণ প্রদানের আছে, প্রদেয় বিলের প্রাপ্য এবং প্রদেয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি প্রারম্ভিক দেওয়া থাকে তখন সাধারণভাবে এগুলি কোথায় আসে না, রেওয়া মিলে আসে না। তো এটা খুবই, এই প্রশ্নটা পরীক্ষায় প্রায়ই আসে তোমাদের। এটা যদি এভাবে কতে অথবা খতে যেখানে থাকুক, কতে থাকলে হয়তো 2-3টা আইটেম দিতে পারে, 2টা আইটেম 3টা আইটেম, আর যদি তোমার গতে থাকে তাহলে হয়তো 4-5টা আইটেম দিতে পারে, যে এখান থেকে যে বিষয়গুলো আসবে না সেটা হয়তো তোমরা এখানে অন্তর্ভুক্ত করবে। এখন তোমাদের দেখা গেল যে খতে অথবা গতে এই প্রশ্নটা করলো, তোমরা 2টা জিনিস পারো অথবা 3টা জিনিস পারো, হ্যাঁ, বাকি অথবা 3টা জিনিস পারো, একটা জিনিস আনলে না 4টা জিনিসের ভিতরে, তাহলে কিন্তু মূল রেজাল্টটা হলো না, ফুল মার্কস তোমরা পাবে না। তো এখানে এই বিষয়গুলি আশা করি এই সকল বিষয়গুলো অন্তর্ভুক্তই, যেগুলি আমি অন্তর্ভুক্ত করলাম এখানে, এই বিষয়গুলো আসলে রেওয়া মিলে কি আসবে না, মানে লিপিবদ্ধ হবে না, খেয়াল রাখতে হবে এগুলি। পরবর্তী একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কোন কোন বিষয়গুলি সাধারণভাবে রেওয়া মিলে আসে না, সেটা হচ্ছে এটা, এই বিষয়গুলো রেওয়া মিলে স্বভাবতই আসে না, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। পরবর্তী একটা বিষয় 2 নম্বর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা অনেকেই করে আসছো যে বিক্রিত পণ্যের ব্যয় কী আসলে, যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নর্মালি কীভাবে ব্যয় করি। তোমরা 19-এ যারা আর্থিক অবস্থা বিবরণী করেছ তাদের জন্য হয়তো এই বিষয়টা নতুন না, কারণ আমরা যখন মোট লাভ ব্যয় করি আয় ব্যয় বিবরণীর প্রথম অংশটা, তখন আমরা বেশ কিছু নিয়ম ফলো করি, যে প্রারম্ভিক মজুদ, তাহলে 2 নম্বরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের বা যেটা বলতেছিলাম যে আর্থিক অবস্থা বিবরণীর প্রথম যে অংশটা থাকে সেই অংশটাতে আমরা প্রথমেই আমরা লিখি প্রারম্ভিক মজুদ, কী লিখতাম, প্রারম্ভিক মজুদ, মনে করো প্রারম্ভিক মজুদ এখানে একটা আছে, ঠিক আছে। তারপরে আবার এর সাথে ক্রয় যোগ করি, যোগ, আচ্ছা একটু নিচে লিখি এখানে, যোগ থাকবে আমার ক্রয়, আসলে ক্রয় অথবা ক্রয়ের সাথে তো আসলে নিট ক্রয় বললে সবই চলে আসবে, এখানে ক্রয়ের সাথে যোগ অলিখিত ক্রয় যদি থাকে যোগ হবে অলিখিত ক্রয়, থাকলে কি হবে, যোগ হবে, আর বিয়োগ হবে ফেরত, কি ফেরত, ক্রয় ফেরত, ক্রয় বার্তা যদি থাকে, আমি কিন্তু মুখে বলতেছি ক্রয় বার্তা, ক্রয় ফেরত, আচ্ছা লিখে দিতে চাইলে লিখে দিলাম এখানে ক্রয়, খেয়াল রাখবে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, তারপরে তোমার পণ্য উত্তোলন যদি থাকে বাদ যাবে, উত্তোলন, ক্রয় ভ্যাট, বিনামূল্যে পণ্য বিতরণ, এই যে বিষয়গুলো আরও 2-3টা বিষয় আছে, এগুলি থাকলে আসলে ক্রয়ের সাথে এগুলি যোগ বিয়োগ হবে, তখন যেটা বাইর হবে সেটার নাম হবে নিট ক্রয়, সেটার নাম কী হবে, নিট ক্রয়। যোগ যদি থাকে আর কী কী বিষয় তোমার যোগ বিয়োগ হবে, এখানে যোগ হইতে পারে তোমার আরও ক্রয় পরিবহন, এটা কিন্তু আসলে যেটা বাইরে হলো সেটা কিন্তু নিট ক্রয়, সেটা কি নিট ক্রয়, মানে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ, যোগ ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ যদি থাকতো, ক্রয় ভ্যাট থাকতে পারে, এই যে লিখে দিলাম ভ্যাট, তারপরে তোমার কি পণ্য বিতরণ, পণ্য বিতরণ, এই বিষয়গুলি থাকলে আসলে বাদ যাবে ক্রয় থেকে। আর ক্রয় পরিবহন যোগ হবে, পরিবহন যোগ হবে,
আর এর সাথে কিছু আনুষঙ্গিক খরচ আছে তোমার মজুরি জানো, মজুরি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এই আমদানি শুল্ক, তারপরে তোমার জাহাজ ভাড়া, কারখানা ভাড়া, বিশেষ প্যাকিং, ড্রয়িং, এগুলি যদি থাকে এর সাথে যোগ হবে। যোগ হওয়ার পর যেই খরচটা বাইর হবে এগুলিতে তোমার একটা রেজাল্ট বাইর হলো। এখানে আরও কিছু বাইর হলো, বাড়ানোর পর এখানে তো আমরা বসাইলাম, এটা বসানোর পর আমরা সমাপনী মজুদ বাদ দিব। সমাপনী মজুদ কি করব? বাদ দিব। এখানে যে যোগফলটা আসলো এখান থেকে আমরা এই সমাপনী মজুদ বাদ দিব। বাদ দেওয়ার পর যা আসবে সেটা হবে কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়। সেটা হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থীরা এখানে ছাত্রছাত্রীবৃন্দ যেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। প্রশ্নে যদি বিক্রিত পণ্যের ব্যয় বলে দেখব প্রারম্ভিক মজুদ আছে কিনা। প্রারম্ভিক মজুদটা আমরা নিয়ে আসবো, আর সবার শেষে সমাপনী মজুদ বাদ দিব। এই যে দেখো সমাপনী মজুদ বাদ দিলাম। এর ভিতরে ক্রয়ের সাথে নিট ক্রয় আমরা বাই করতে জানি যে নিট ক্রয়ের সাথে যত আনুষঙ্গিক বিষয় যোগ আছে যোগ করব, বিয়োগ থাকলে কী করব? বিয়োগ করব। যেমন অলিখিত ক্রয় থাকলে যোগ করলাম, আর যদি কোনো ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, ভ্যাট, তারপরে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ যেটা, এটা যদি থাকে বিয়োগ দিব এই সবগুলো বিষয়। আর যদি ক্রয় পরিবহন থাকে, আরও যদি কিছু প্রত্যক্ষ খরচ আছে দিয়ে দিলাম প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো কী কী? ওই যে বললাম মজুরি, আমদানি শুল্ক, ড্রয়িং চার্জ, ডক চার্জ, তারপরে কারখানা ভাড়া, বিশেষ প্যাকিং, ড্রয়িং অফিসের বেতন, উৎপাদন এর জন্য স্যালামি, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। এগুলি তোমরা যে কোনো একটা বইয়ে তোমাদের যে প্রথম পত্রে যে বইটা আমরা বলছিলাম কেনার জন্য সেই বইটা তোমরা ফলো করলে এটা বুঝতে পারবে। তোমাদের ওই বইয়ে ওইগুলি দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছি 584 পৃষ্ঠা তোমরা এটা পাবে। 584 পৃষ্ঠায় এই বিষয়গুলি তোমরা পাবে। এই যে বিক্রিত পণ্যের ব্যয় এর আগের বিষয়টা এর 583 পৃষ্ঠা দেওয়া আছে। তো মুনাফা জাতীয় ব্যয় এমন আরও কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় থাকে, যেমন মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এখন তোমাদের একটু সহজ করে যে যদি বলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কোনগুলো সেগুলি তোমরা লিখো। এখন ব্যবসায়ের যত ধরনের আয় আছে সবগুলি কিন্তু মুনাফা জাতীয় আয়ই থাকে। কিছু কিছু আয় বাদ দিলে মানে অল্প কিছু আইটেম আছে যেটা মূলধন জাতীয় আয়, সেটা বাদ দিলে বাকি সবগুলি কিন্তু মুনাফা জাতীয় আয়। আর রেগুলার যে ইনকামগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি মুনাফা জাতীয় আয়। যেমন আমরা যদি বলি বিক্রয়, বিক্রয় সবচেয়ে বড় মুনাফা জাতীয় আয়। তারপরে আবার সেবা আয় থাকতে পারে, প্রাপ্ত বার্তা থাকতে পারে, প্রাপ্ত কমিশন থাকতে পারে। এই যে বিষয়গুলো এগুলি আসলে মুনাফা জাতীয় আয়ের কথাবার্তা। তো আমরা যদি এখানে বোর্ডে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এটাও তোমাদের এই বইয়ের 584 পৃষ্ঠায় দেওয়া আছে। তোমরা বই থেকে ওইটা ফলো করতে পারো, যারা বই আছে সামনে দেখে নিতে পারো, এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, 3 নম্বরটা বলতেছিলাম মুনাফা জাতীয় আয়। তো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তোমরা যখন বাই করবা প্রথম যে কাজটা করবা সেটা তো অবশ্যই সেটা বিক্রয় আসবে। কী কী বিষয় অন্তর্ভুক্ত সেটা আমি সরাসরি জোর দিই, বিক্রয়, সেবা আয়। এবার আর সরাসরি নিচে নিচে লিখলাম না, তুলে দিলাম কী কী বিষয় আসতে পারে। সেবা আয়, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা অথবা কমিশন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, উপভাড়া, বিনিয়োগের সুদ, উপভাড়া, বিনিয়োগের সুদ অথবা ব্যাংক জমা সুদ, ব্যাংক জমার সুদ, মানে যে কোনো ধরনের সুদ সেটা বলবো না, মানে আয় জাতীয় যে সুদগুলো সেগুলি। সম্পদের বিপরীতে যে সুদগুলি থাকবে সেটাকে বলা হবে কি মুনাফা জাতীয় আয়। আর যদি দায়ের বিপরীতে কোনো সুদ থাকে তাহলে সেটা হবে কি ব্যয়। যেমন ঋণের সুদ থাকলে সেটা হবে ব্যয়, ঠিক আছে। আবার মূলধনের সুদ থাকলে সেটা হবে ব্যয়, উত্তোলনের সুদ থাকলে সেটা হবে কি
আয়, খেয়াল রাখবে উত্তোলনের সুদ, সুদ। তো এটা যদি উত্তোলনের সুদ যদি আয় হয় তাহলে উত্তোলনের মূলধনের সুদ হবে কি? ব্যয়। শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি। তারপর পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়। এই যে বিষয়গুলো, তো শিক্ষার্থীরা তোমাদের একটু সহজ করে দেই। তোমরা যখন 9-10 অথবা এই তোমরা আর্থিক অবস্থার বিবরণী যারা করেছো তাদের জন্য একটু সহজ করে দিচ্ছি যে বিক্রয় সহ আরও এই যে বিষয়গুলো আছে, কয়েকটা বিষয় ছাড়া বাকি সবগুলো বিষয়, যে বিষয়গুলি আমার পরিচালন, অপরিচালন আয় এবং পরিচালন যে আয়গুলো আছে, এই আয়গুলোর যেটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে নর্মালি তুলতাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করে দেখো যে এই বিষয়গুলো কিন্তু আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে থাকতো। প্রত্যক্ষ আয় এটা, বিক্রয়টা প্রত্যক্ষ আয়, বাকি সবগুলো কিন্তু পরোক্ষ আয়ের ভিতরেই অন্তর্ভুক্ত হচ্ছে। আর যদি বলি, দেখো এটার সাথে মিলিয়ে একটা জিনিস তোমাদের কভার করে দিচ্ছি, যদি বলি মুনাফা জাতীয় আয় না দিয়ে যদি বলি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি, প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তি এই মুনাফা জাতীয় ঠিক উল্টোটাই হয়। যেমন আমাদের প্রথমটা যেটা থাকে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে, সেটা হচ্ছে মূলধন। তারপর থাকতে পারে সেটা ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ অথবা ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ। টাকা আসে, এগুলির জন্য কিন্তু সব টাকা আসে। দেখো প্রাপ্তির কথা ওটা উল্লেখ করছি, আয় যেটা প্রাপ্তি, তো এখানে ঋণ গ্রহণ করলে তো টাকা আসে, ব্যাংক ঋণ করলেও টাকা আসে। স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করে দেই, স্থায়ী সম্পদ বিক্রয়। তারপরে থাকতে পারে শেয়ার ও ঋণপত্র ইস্যু, শেয়ার ও ঋণপত্র ইস্যু, শেয়ার ও ঋণপত্র ইস্যু। অনুদান থাকলে, অনুদান, অনুদান অথবা ডোনেশন যেটা বলো। তো এই বিষয়গুলো আসলে মূলধন জাতীয় প্রাপ্তি কথা বলতেছি তোমাদের। এখানে এই অনুদান, এই মূলধন জাতীয় প্রাপ্তিগুলো, এখন এগুলি খেয়াল রাখবে। আর স্পর্শনীয় বা স্থায়ী সম্পত্তির পরিমাণ অনেক সময় বলে, তো এখানে আমাদের যে বিষয়গুলো অপচয় নির্ণয় করি, যেগুলি আমাদের দৃশ্যমান স্থায়ী সম্পত্তি, যে যদি বলে স্থায়ী সম্পত্তি এবং স্পর্শনীয় সম্পত্তির পরিমাণ, এগুলো আমি সব কিছু এই বিষয়গুলো একটু আলোচনা করছি, আর বাকি বিষয়গুলো একটু মুখে বলার চেষ্টা করতেছি। তো শিক্ষার্থীরা এখানে যে বিষয়গুলো উল্লেখ করবো এখন, সেটা হচ্ছে যে স্পর্শনীয় বা স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। স্পর্শনীয় সম্পদ তোমরা সবাই চিনো, যে আসবাবপত্র, দালান কোঠা, তারপরে ভূমি, তারপরে জমি যদি থাকে, মোটর গাড়ি, তারপরে ইজারা সম্পত্তি, যন্ত্রপাতি, কলকবজা, খুচরা যন্ত্রাংশ, এগুলি থাকলে আমরা স্থায়ী সম্পত্তি আমরা বলি। আর চলতি সম্পত্তি, আমরা ব্যবসায়ের সবচেয়ে বড় চলতি সম্পত্তি হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী, মজুদ পণ্য, তারপর প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এই যে বিষয়গুলো, তারপরে অব্যবহৃত মনিহারি, তারপরে এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হবে চলতি সম্পত্তির পরিমাণ। তো পরীক্ষায় এই যে প্রথম যেটা বলছিলাম তোমাদের, যে কোন কোন বিষয়গুলি রেওয়া মূল্যে অন্তর্ভুক্ত হয় না বা হিসাবভুক্ত হয় না, এটা বলছিলাম। দ্বিতীয়ত বলছিলাম যে তোমার ওই বিক্রিত পণ্যের ব্যয়। এখন যেটা 3 নম্বরে বলছি সেটা হচ্ছে মুনাফা যেহেতু আয়, তারপর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এই 4টা থেকে আশা করা যে তোমরা একটা প্রশ্ন পাবে আশা করি। তারপরে আরও যে বিষয়গুলি থাকে সেইটা স্থায়ী সম্পত্তির পরিমাণ, চলতি সম্পত্তির পরিমাণ, এগুলিও থাকে, এগুলিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো স্থায়ী সম্পত্তির পরিমাণের কথা বললাম, চলতি সম্পত্তির কথাও বলে ফেললাম, এগুলি আসলে তোমরা অনেকটা চিনো, আর বই খুললে তোমরা অবশ্যই পাবে। যে সব বিষয়গুলি আলোচনা না করলেই নয়, সেটা তোমাদের সাথে আলোচনা করছি। কিছু কিছু বিষয় আছে যেটা খুবই তোমাদের একটু সমস্যায় ফেলাবে, সেটা হচ্ছে মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। মোট বিনিয়োগের পরিমাণ যখন বলবে, তখন বিনিয়োগ অথবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রশ্ন যদি থাকে সেটা নিয়ে আসবে প্রথম। সঞ্চয়পত্র যদি থাকে,
আর সেভিং সার্টিফিকেট এগুলি থাকলে বিনিয়োগের পরিমাণ এগুলি নিয়ে আসবে এখানে। তো স্থায়ী সম্পত্তির যখন আলোচনা করেছি তোমাদের সাথে, তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অস্পর্শনীয় সম্পদ, স্থায়ী সম্পত্তির ভিতরে আরও কিছু ভাগ আছে, যেমন স্পর্শনীয় স্থায়ী সম্পদ, স্পর্শনীয় ছাড়া অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আছে। অস্পর্শনীয় যদি কথা বলে তাহলে সেগুলি কিন্তু ওই যে তোমরা জানো যে প্যাটেন্ট, সুনাম, তারপরে ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব এগুলি যদি থাকে, সুনাম পাঁচটা বিষয় দেখো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়কে বলা হবে কি অস্পর্শনীয় সম্পদ। তোমাদের এই বিষয়গুলি তোমাদের একটু জটিলতায় ফেলাবে, তাই এগুলি আমি একটু তুলে দিচ্ছি তোমাদের বইয়ে তোমরা পাবে। তোমাদের বইয়ে দেখো, যে কোনো বই খুললে এগুলি তোমাদের দেওয়া আছে। তো এখানে আরেকটা যে 4, 5, 6 আলোচনা করেছি, এখানে আরেকটা বিষয় আলোচনা করতেছি, সে অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ। তো কী বিষয়ের কথা উল্লেখ করছি দেখো, সুনাম অথবা গুডউইল। সুনামের ইংরেজি হচ্ছে গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব। এই যে বিষয়গুলো, এই পাঁচটা বিষয়কে বলা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, এই পাঁচটা বিষয়কে বলা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। আরেকটা জিনিস যেটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে সেটা হচ্ছে কাল্পনিক সম্পদ। কাল্পনিক আরেকটা নাম হচ্ছে ভুয়া, কাল্পনিক অথবা ভুয়া সম্পদ। তো কাল্পনিকের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তোমরা জানো বিলম্বিত বিজ্ঞাপন কি? বিলম্বিত বিজ্ঞাপন। তারপরে থাকে তোমার গবেষণা ব্যয়, মনে রাখবে গবেষণা ব্যয়। প্রাথমিক খরচ, খুবই গুরুত্বপূর্ণ এটা, প্রাথমিক খরচ। শেয়ার অথবা ঋণপত্রের অবহার, শেয়ার বা ঋণপত্রের অবহার। আর অবলেখকের কমিশন, এই যে বিষয়গুলি উল্লেখ করলাম সেটা হচ্ছে কাল্পনিক সম্পদ। কি বলা হবে? ভুয়া অথবা কাল্পনিক সম্পদ যদি বলে যে রেয়ামুলে প্রশ্ন যদি বলে, সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তো শিক্ষার্থীরা, এই তোমাদের যে পরবর্তী যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো উল্লেখ করা আছে বেশ কিছু বিষয়: চলতি দায়, মালিকানা সত্ত্ব, পরোক্ষ আয়, মূলধন জাতীয় ব্যয়। চলতি দায়, তোমরা এগুলি সম্পত্তি যে দুই ধরনের, এর আগে একটা সম্পত্তির কথা আলোচনা করেছি, সেগুলি হচ্ছে স্থায়ী সম্পদ। আবার ওই যে কাল্পনিক বা ভুয়া সম্পদ, এগুলি আলোচনা করেছি। এছাড়াও আরও কিছু সম্পত্তি আছে যেগুলি আমাদের 1 বছরে কম সময়ের জন্য করা হয়, সেগুলিকে বলা হবে চলতি সম্পদ। আর 1 বছরের অধিক সময়ের জন্য যেই সম্পদগুলি আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে 1-এর অধিক বছরের সময়ের জন্য যেগুলি ব্যবহার করে থাকি এই স্থায়ী সম্পদ, সেগুলিকে ওই সম্পত্তিগুলি বলা হবে স্থায়ী সম্পদ। সেগুলিকে বলা হবে কি? স্থায়ী সম্পদ। তো এখানে আমাদের চলতি দায় যদি বলি, চলতি দায়ের ক্ষেত্রে চলতি সম্পদ যেরকম আছে, চলতি দায়ও আছে। চলতি সম্পত্তি যা আমরা বলছি হাতে নগদ, ব্যাংক জমা, এগুলি বলেছি এর কিছুক্ষণ আগে। আর চলতি দায়ের ক্ষেত্রে যদি বলি যে প্রাপ্য হিসাবের উল্টাটা প্রদেয় হিসাব অথবা প্রদেয় বিল, ব্যাংক নোটস এগুলি থাকে, ব্যাংক ঋণের সুদ থাকলে, অনুপার্জিত সেবায় থাকলে, সকল অগ্রিম আয় এবং সকল অগ্রিম খরচ, এগুলি খেয়াল রাখবে। সকল দেখো এটা অগ্রিম, এগুলি মনে রাখার বিষয়। অগ্রিম খরচ আর অগ্রিম আয়, সকল অগ্রিম, এই দরজাটা লাগাই দাও। অগ্রিম আয়, ঋণের সুদ এগুলি থাকলে আমরা এখানে তুলব।
প্রদেয় হিসাব এগুলো তো তোমরা চিনো। ঋণের সুদ থাকলে বকেয়া ঋণের সুদ, যেটা ঋণের সুদ যদি বকেয়া থাকে, বকেয়া ঋণের সুদ, অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবা আয়, এইগুলিকে আমরা আসলে এগুলো এখানে নিয়ে আসবো। অথবা ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, ব্যাংক জমাতিরিক্ত, খেয়াল রাখো এই বিষয়গুলো আসলে চলতি দেয়। মালিকানা সত্ত্ব আমরা প্রথমেই থাকবে মূলধন, মূলধনের সাথে যোগ হবে তোমার অতিরিক্ত মূলধন যদি থাকে, অতিরিক্ত মূলধন যোগ করব। তারপরে তোমার এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মূলধনের সুদ যদি থাকে যোগ হবে, মূলধনের সুদ যোগ সকল আয়, এর সাথে কি হবে যোগ হবে, সকল আয় কি হবে এর সাথে যোগ হবে। সঞ্চিতি, সঞ্চিতিও যোগ হবে এর সাথে, আর বিয়োগ হবে আয় যদি, সকল আয় যদি যোগ হয়, সকল ব্যয় কি হবে মুনাফা জাতীয় হয়। খেয়াল রাখবে এখানে আয়টা হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় সকল আয়। এরপরে মুনাফা জাতীয় ব্যয় যেটা বিয়োগ হবে জাতীয় ব্যয় বিয়োগ হবে। আর আয়কর, আয়কর, তারপর উত্তোলনের সুদ, মূলধনের সুদ যদি যোগ হয় দেখো উত্তোলনের সুদ কী হবে বিয়োগ হবে, উত্তোলনের সুদ কি হবে বিয়োগ হবে। তারপরে উত্তোলনের সুদ, আয়করের আরেক নাম হচ্ছে তোমার উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম এগুলি থাকে, তাহলে কী হবে এগুলি বিয়োগ হবে। তাহলে আয়কর অথবা জীবন বীমার প্রিমিয়াম, উত্তোলন এগুলি থাকলে আমার কী হবে এখানে বিয়োগ হবে, এগুলি উত্তোলনের সুদও বিয়োগ হবে। তো পরোক্ষ আয়, তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা বিষয় তোমাদের বলেছিলাম যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, কিছুক্ষণ আগে ওইখানে প্রথমেই তোমাদের এখানে যে পরোক্ষ আয়ের কথা বলছি ওই প্রশ্নের আলোকে এটা বলে দিচ্ছি যে ওইখানে যে আয়গুলো প্রথম বলছিলাম একটু খেয়াল করো। ওইখানে প্রথম ছিল বিক্রয়, তারপরে ছিল কি সেবা আয়। প্রথম ছিল কি বিক্রয় আর সেবা আয়। এছাড়া আরও অনেক ধরনের আয়ের কথা তখন সেখানে প্রাপ্ত কমিশন, প্রদত্ত কমিশন, তারপরে ওই যে বিনিয়োগের সুদ থাকলে উপভাড়া, এই যে বিষয়গুলো ছিল, এই দুইটা ছাড়া আর যতগুলো আইটেম ওইখানে ছিল, যে ওই যে মুনাফা জাতীয় আয়ের জাতীয় যে আয়টা ছিল ওইখানে যে হেডিংগুলো ছিল ওই হেডিংয়ের এই দুইটা আইটেম বাদ যাবে। এই দুইটা আইটেম কি যাবে বাদ যাবে। একটা কি তোমার বিক্রয়, আরটা হচ্ছে সেবা আয়, সেবা আয়। এই দুইটা বিষয় কি হবে বাদে যত আয় আছে সকল আয়কে আমরা এই পরোক্ষ আয় হিসাবে অন্তর্ভুক্ত করব। ওই হেডিংটার আলোকে যে বিষয়গুলো আমি অন্তর্ভুক্ত করেছি। আর মূলধন জাতীয় ব্যয়, স্থায়ী সম্পত্তি, প্যাটেন্ট, এই যে একটু আগে বললাম যে স্থায়ী সম্পত্তি কোনগুলো, তারপরে ওই যে প্যাটেন্টের কথা বলছিলাম, অস্পর্শনীয় সম্পদ, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় অর্জন করতে গেলে যে খরচগুলি হবে সেই খরচগুলিকে বলা হবে কি মূলধন জাতীয় ব্যয়। খেয়াল রাখবে এই কয়টা বিষয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো শিক্ষার্থীরা এখানে তোমরা একটা রেওয়া মিলের কিছু করার জন্য এর খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে একটা কাল্পনিক একটা রেওয়া মিল তোমাদের সামনে করার জন্য, রেওয়া মিল করার জন্য কাল্পনিক কিছু তথ্য এখানে তুলে ধরলাম। খতিয়ানের উদ্বৃত্ত এগুলি সবগুলো হচ্ছে কিসের খতিয়ানের উদ্বৃত্ত। আমরা জানি যে রেওয়া মিলের অঙ্ক করতে গেলে আমাদের খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া লাগে। এখানে খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে, দেখো আরেকটা বিষয় এখানে খতিয়ানের উদ্বৃত্তগুলো যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে প্রশ্নগুলো আমি এখনও উল্লেখ করি নাই। প্রশ্নগুলো এখানে যেহেতু বোর্ডে আমার জায়গা কম, এখানে মনে করো যে কতে তোমাদের বললো কোন কোন বিষয়গুলি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেই দফাগুলির পরিমাণ নির্ণয় করো। তো এখানে তোমাদের আজকের ক্লাসের প্রথমেই শুরু করেছিলাম যে কোন কোন বিষয়গুলি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেই বিষয়গুলি এখানে উল্লেখ করতে বলছে। এখানে মনে করো কতে বলছে যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না যে দফাগুলো,
যে দফাগুলো তার পরিমাণ নির্ণয়। তাহলে আমরা প্রথমে একটা ঘর করে নিলাম, এখানে টাকার ঘর দিলাম, এখানে আমরা দিলাম তোমার হিসাবের নাম অথবা বিবরণ অথবা হিসাবের নাম, যেটাই দাও হিসাবের নাম, আর এখানে দিলাম টাকা। এখন এখানে কিন্তু তোমাদের এই যে ক্লাসের প্রথমে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো দফায় তোমাদের এখানে উল্লেখ ছিল যে কোন কোন বিষয়গুলি রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। তো এখানে কিন্তু ক নম্বরের জন্য সর্বোচ্চ তিনটা উপাদান এখানে তোমাদের আসতে পারে। এখানে যে প্রথম যে বিষয়টা যে দেখো হাতে নগদ, আর একটা এই যে দেখো সমাপনী মজুদ, এই দুইটা বিষয় ছাড়া বাকি সবগুলো কিন্তু রেওয়া মিলে যাবে। তো এখানে আমরা এই প্রথমে যে বিষয়টা আনবো যে সমাপনী হাতে নগদ আনতে পারি। হাতে নগদ যে এই যে 1/1/2000 দেখো 18 তারিখ দেখে বুঝতে হবে। এখানে দেখো 18 এই 1 তারিখ দেওয়া আছে, এখানে যদি 31 থাকতো তাহলে কিন্তু সেটা হতো না। তো এখানে হাতে নগদ আছে তোমার 11,000, আর সমাপনী মজুদ দেওয়া আছে তোমার 10,000। সমাপনী মজুদ দেওয়া আছে 10,000, তাহলে টোটাল মিলে হলো 21,000। এই হচ্ছে ক নম্বরের প্রশ্ন। এখানে যে প্রথম দিকে যে আলোচনা ছিল সেই বিষয়ে যে কোনো 2-3-4টা আইটেম, দুইটা আইটেম 3টা আইটেম থাকতে পারে, সেই আলোকে এখানে প্রশ্নটা করা হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন কোন বিষয়গুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত মানে এখান থেকে আমরা দুইটা বিষয় নিয়ে আসলাম। আর এখানে আরও রেওয়া মিলে আরও অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে। খতে যে প্রশ্নটা করব সেটা একটু খেয়াল করো। খ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বলছে যে রেওয়া মিল প্রস্তুত করতে বলছে, আর গতে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আমরা খতে দিলাম মুনাফা জাতীয় ব্যয়, খতে লিখলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে ব্যয়ের পরিমাণ। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু আগে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে প্রশ্নের আলোকে আমরা এখানে একটু আলোচনা করব। তো আমরা একটা সিরিয়ালি আসার চেষ্টা করি। অনাদায়ী, এখানে আমরা একটা ঘর করে নিলাম, আবার বিবরণ টাকা। তো প্রথম যে বিষয়টা এই যে সিরিয়ালি যেটা আসতেছে অনাদায়ী পাওনা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে। এখন যে বিষয়গুলো আনবো সেটা এখন ঠিক মার দিলাম যে অনাদায়ী পাওনা 1,000। বিক্রয় পরিবহন আছে তোমার 3,000। এগুলি কিন্তু তোমার মুনাফা জাতীয় ব্যয়। তারপর তোমার ক্রয় পরিবহন, দেখো সিরিয়ালি আসে ক্রয় পরিবহন, এটাও 5,000। এটা কত? 5,000। এটা তো কত গেল? ইজারা সম্পদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, কলকবজা, এগুলি সবই হচ্ছে কি তোমার স্থায়ী সম্পদ। এগুলি সব কি স্থায়ী সম্পদ। তারপর আছে দেখো বিজ্ঞাপন ভাড়া, দেখো ভাড়া, বিজ্ঞাপন দেওয়া আছে তোমার 7,000, আর ভাড়া দেওয়া আছে 1,500। পণ্য ক্রয় সবচেয়ে বড় একটা, এই যে এটা পণ্য ক্রয়, সবচেয়ে বড় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 1,70,000। তারপরে আছে মজুরি বেতন, মজুরি দেওয়া আছে তোমার 18,000, আর বেতন দেওয়া আছে তোমার 25,000। বেতন দেওয়া আছে 25,000। এই হচ্ছে তোমার মুনাফা জাতীয় যে ব্যয় সবগুলোর, এটা সবগুলির যোগফল 2,30,000 আসবে। দেখো যাই আসে তোমরা ক্যালকুলেটরে টিপ দিও। এই আইটেমগুলো এখানে মুনাফা জাতীয় ব্যয়। এখানে আরও কিছু প্রশ্ন তোমাদের করতে পারতো, যেমন এখানে যদি আমরা বলতাম যে এই স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, এখান থেকে এই প্রশ্নটা আমরা করতে পারতাম। তারপরে আমরা আর কি প্রশ্ন এখান থেকে করতে পারি, যে পণ্য বিক্রয় একটাই আছে,
আর তো কোনো আয় নাই, তো এটা থাকলে 2-3টা আয় থাকলে আমরা করতে পারতাম। যেমন ওই যে বললাম যে তোমাদের মুনাফাজিত আয়ের পরিমাণ একটা দেখা যাচ্ছে মুনাফাজিত আয়, সেটা হচ্ছে শুধু পণ্য বিক্রয়। আরও থাকতে পারতো কমিশন, বাট্টা, বিনিয়োগের সুদ এগুলি থাকলে আমরা একটা প্রশ্ন এখানে করতে পারতাম, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর চলে গেল। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। গ নম্বরের যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে রেও মিল প্রস্তুত করতে বলবে তোমাদের, যে একটা শুদ্ধ রেও মিল তৈরি করো। তো এই রেও মিল প্রস্তুত করতে গেলে রেও মিলের একটা ফরম্যাট আছে ঘর, সেই ঘরটা আমরা এখানে ফলো করব। সেটা এখানে লিখবো। মনে করো একটা যে কোনো একটা কোম্পানির নাম এখানে থাকলো, মনে করো এটা কণার কিছু খতিয়ান এখানে তুলে ধরলো। তো এখানে আমরা লিখবো কণা ট্রেডার্স, মনে করো ট্রেডার্স। হ্যাঁ, তো এখানে কণা ট্রেডার্স এর রেও মিল। এখানে তারিখ দিল ওই যে 31শে ডিসেম্বর দিলাম, 31শে ডিসেম্বর 2018। তো আমরা ফরম্যাটটা ফলো করতেছি। দেখো আমার যদি জায়গা না হয় আমি উপরে এগুলি এখন মুছে ফেলবো, জায়গা হবে না আমার আশা করি, এখানে জায়গা হবে না। এগুলি আমরা ফরম্যাটটা উপরে এইভাবে লিখবো। লেখার পর আমরা এখানে ক্রমিক নং অথবা তারিখ যেটাই দাও, ওখানে ক্রমিক নং দিতে পারো, ক্রমিক নং, তারপর হিসাবের নাম, আর এখানে হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা। তো এখানে আমরা প্রথমেই যে সেটা দেওয়া আছে, দেখো আমরা 1 নম্বরে দিলাম মূলধন, তারপরে অনাদায়ী পাওনা সিরিয়ালি আমরা তুলবো। মূলধনটা কিন্তু ক্রেডিট আইটেম, ক্রেডিটে লিখতে হবে। এটা ডেবিট টাকা লেখো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মূলধনটা হচ্ছে 1,90,500। 2 নম্বর যেটা দেওয়া সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। 3 নম্বর দেওয়া আছে তোমার বিক্রয় পরিবহন। এগুলো আমরা তুলে ফেলি, যেগুলি আসবে পরে টাকাটা একবারে তুলে ফেলবো। বিক্রয় পরিবহন, তারপর ক্রয় পরিবহন, সমাপনী মজুদ, তারপরে 6 নম্বর এখানে আসবে না, সরি সমাপনী মজুদটা আসবে না, ইজারা সম্পদ আসবে, সম্পদ। এই দুইটা বিষয় আসবে না, আবার টিক মার্ক দিয়ে দিই তোমাদের। সমাপনী মজুদ আর এই হাতে নগদ, এই দুইটা বিষয় আসবে না, খেয়াল রাখবে। এই দুইটা ক্রস দিয়ে দিলাম। এই দুইটা বিষয় রেও মিলে অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুদ আর হাতে নগদ। যন্ত্রপাতি তুলো সিরিয়ালি, তারপরে আসবাবপত্র 7, তারপরে 8 নম্বর কলকবজা, 9 নম্বর বিজ্ঞাপন, ভাড়া 10, হাতে নগদ আসবে না। পরের 11 নম্বরে দিব পণ্য ক্রয়, 12 নম্বর মজুরি বেতন, এরপরটা হচ্ছে মজুরি, এরপরটা হচ্ছে বেতন। 13 নম্বর বেতন। 14 পণ্য বিক্রয়। এইখানে সিরিয়ালি যদি আমরা আসি, অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে 1000, তারপরে 3000 বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন 5000, তারপরে তোমার ইজারা সম্পদ আছে তোমার 50, যন্ত্রপাতি 60, আসবাবপত্র 55, কলকবজা 75,000, বিজ্ঞাপন আছে তোমার 7000, বিজ্ঞাপন দেওয়া আছে 7000,
আর আমরা জানি সকল সম্পত্তি আর খরচ এগুলি সবই কি হয়, খরচগুলো সম্পত্তিগুলি হয় ডেবিট। তো বিজ্ঞাপন একটা খরচ, আর এইগুলি সব সম্পত্তি ছিল প্রথম দিকের অনাদায়ী পাওনা, বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, এগুলি ছিল তোমার খরচ, মানে প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ সকল খরচই আসবে ডেবিট। ভাড়া খরচ, ভাড়া হচ্ছে 1500, 1500। পণ্য ক্রয় সবচেয়ে বড় খরচ 1,70,000 টাকা। তারপরে মজুরি আছে 18,000, বেতন আছে 25,000, আর বিক্রয় দেওয়া সবার শেষে 2,80,000 ক্রেডিট, কারণ এটা একটা আয়। আমরা জানি সকল আয় কি হয়, ক্রেডিট হয়, সকল আয় কি হয়, ক্রেডিট হয়। তো এখানে ডেবিট দিকের যোগফল হবে 4,70,000, 4,70,500 টাকা, আর ক্রেডিট দিকের যোগফল হবে তোমার 4,70,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অঙ্কটা মিলে গেল, তো মিলে গেলে তো রেয়ামিল আমাদের শেষই মিলে গেলে, তো আগামী এখানে যদি অঙ্কটা যদি মূলধন দেওয়া না থাকতো, তাহলে এখানে যদি ক্রেডিট দিকে যোগফল যদি 4,70,000 না হতো, তাহলে এখানে আমরা এই মূলধনের জায়গায় আমরা কি লিখতাম, মূলধন দেওয়া না থাকলে তখন আমরা লিখবো এখানে এই তোমার অনিশ্চিত হিসাব লিখে আমরা এই 1,90,500 দিকে মিলাবো। আর যদি মূলধন থাকে এবং 4,70,000 মনে করো ক্রেডিট দিকে 2-3,000 টাকা কম আছে, তখন ওই যে টাকাটা মিলবে না সেই টাকাটা ডেবিট দিকে যদি কম হয় তখন আমরা লিখবো অনিশ্চিত হিসাব দিয়ে সেটা মিলাবো। যদি ক্রেডিট দিকে কম হয় তাহলে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে যত টাকা কম হয় তত টাকা দিয়ে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাবো, আর ডেবিট দিকে যদি কম হয়তো তাহলে এখানে অনিশ্চিত হিসাব দিয়ে তত টাকা দিয়ে এটা আমরা মিলাবো আর কি। নাসরিন, শিক্ষার্থীরা বন্ধুরা, আগামী এই যে আজকে যে ক্লাসটা রেয়ামিলের ক্লাসটা আসলে সম্পন্ন করার চেষ্টা করেছি, আগামী ক্লাসে রেয়ামিলের আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের হাজির হব। আর নিয়মতান্ত্রিক যত আলোচনা আছে, তোমরা যারা প্রথম ক্লাসটা মিস করেছো অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবে, আর আজকে যারা দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তো ভালো করে বুঝতে পারছো আশা করি। আর প্রথম ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিবে যারা দেখো নাই। আর আগামী ক্লাসে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।